তো আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয় স্প্রিং। আমরা একদম স্প্রিং এর নারী নক্ষত্র সব আলোচনা করব আজকে। তো স্প্রিং এ তোমাদের যত দুশ্চিন্তা আছে ইনশাল্লাহ আজকে আলোচনার পর তোমাদের আর ইনশাল্লাহ কোনো দুশ্চিন্তা থাকবে না। তাহলে চলো আস্তে আস্তে শুরু করি। আমরা শুরুতে একটা স্প্রিং দেখি কেমন দেখা যায়। আসলে স্প্রিং খায় না পরে, জীবনে দেখছি কি দেখি নাই। তো এটা একটা স্প্রিং। আমি কি করলাম, এই স্প্রিংটার সাথে একটা ভর জুড়াইলাম। এখন ধরো যে ভরটা ঝুলাইছি সেটা হচ্ছে এম। এখন এটা ভর ঝুলানোর পরে আমি এই স্প্রিংটাকে টেনে যখন আমি এই জায়গায় নিয়ে আসলাম, তাহলে আমরা দেখলাম স্প্রিং এর দৈর্ঘ্যটা কিন্তু একটু বেড়ে গেল। তাহলে এই দৈর্ঘ্যটা বেড়ে গেছে কোন দিকে? আমরা যদি খেয়াল করি তাহলে দেখব দৈর্ঘ্যটা বেড়ে গেল হচ্ছে এই দিকে। তাহলে এই দিকে তার দৈর্ঘ্য বাড়লো হচ্ছে এক্স। তাহলে কি পরিমাণ দৈর্ঘ্য বাড়ছে? এই পরিমাণ। এবং এক্সটা হচ্ছে এই দিকে। কিন্তু আমরা কি জানি স্প্রিংকে আসলে এই অবস্থা, আমি এই যে টেনে লম্বা করছি সেটি এই অবস্থায় থাকতে চাবে? স্প্রিং কিন্তু এই অবস্থায় থাকতে চাবে না। স্প্রিং কি করতে চাবে? স্প্রিং চাবে সবসময় তার সাম্য অবস্থায় চলে যেতে, অর্থাৎ এই অবস্থায় ছিল এই অবস্থায় চলে যেতে। এখন এই অবস্থায় চলে যাওয়ার জন্য স্প্রিং তাহলে কি করবে? এই বস্তুটাকে নিজে এই দিকে একটা বল প্রয়োগ করবে। তাহলে এই দিকে একটা বল প্রয়োগ করবে, যেই বলের কারণে স্প্রিং তার আগের অবস্থায় ফিরে যেতে চাবে। তার মানে স্প্রিং তার আগের অবস্থা রিস্টোর করতে চাবে। এই কারণে স্প্রিং এর এই বলটাকে আমরা বলি রিস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বল। তাহলে প্রত্যয়নী বল কি? সেই বল যে বলের কারণে স্প্রিং সবসময় তার আগের অবস্থায় সাম্যাবস্থায় ফিরে যেতে চায়। তো তুমি খেয়াল করো, এখন তুমি এই জায়গায় একটা মজার জিনিস খেয়াল করো। ধরো এই যে আমার এর ভেতরে স্প্রিং আছে, তুমি চিন্তা করো যে আমি এতটুকু টেনে ছেড়ে দিলাম, এখন যে বলটা অনুভূত হবে এখানে, কিন্তু আমি যদি আরো বেশি জোরে টেনে ছেড়ে দেই তাহলে কিন্তু এই জায়গায় আঘাতকৃত বলের পরিমাণটা বেশি হবে। তো এটা বোঝার জন্য, তার মানে সরণ যখন বেশি হচ্ছে, এই যে রিস্টোরিং ফোর্সের মানটাও কিন্তু কি হচ্ছে? তত বেশি হচ্ছে। তো আমি আরো ছোট্ট একটা এক্সাম্পল দিই। ছোটবেলা রাবার দিয়ে অনেকে খেলছে, আমি রাবার পাই নাই। তো ব্যাপারটা কেমন? আমি যদি এই যে হালকা একটু টেনে ছেড়ে দিলাম, এখন যে পরিমাণ আঘাত আমি আমার নখে পাবো, আমি যদি আরো বেশি জোরে টেনে ছেড়ে ইস, আরো অনেক বেশি পরিমাণ আঘাত আমরা পেয়েছি। তার মানে এক্স এর পরিমাণ যত বেশি হচ্ছে, প্রত্যয়নী বলের পরিমাণটাও কি হচ্ছে? তত বেশি হচ্ছে। তো আমরা কি তাহলে কিন্তু বলতেই পারি যে আমাদের প্রত্যয়নী বল এফ এস ইজ প্রপোর্শন হবে এক্স, আমি যতটুকু প্রসারিত করতেছি বা যতটুকু সংকুচিত করতেছি। তো এবং আরেকটা মজার জিনিস দেখো, এক্স হচ্ছে এই দিকে কিন্তু প্রত্যয়নী বল কিন্তু তার বিপরীত দিকে। যেহেতু এক্স যেদিকে, প্রত্যয়নী বল তার বিপরীত দিকে, তাহলে যেহেতু বল আর সরণের দিক বিপরীত, এই কারণে আমরা এখানে কি ব্যবহার করব? মাইনাস এক্স। তো এখানে সমানুপাতিক চিহ্ন আছে। আমরা বরাবরই জানি যেখানে সমানুপাতিক চিহ্ন থাকে সেটার পরিবর্তে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক বসাইতে হয়। সেই ধ্রুবকটার নাম দিলাম আমরা কে। এই কেটাই আমাদের এখানে সবচেয়ে বেশি আলোচিত হবে, যে কে এর নামটা হচ্ছে বল ধ্রুবক, এবং অথবা অন্য আরো একটা নামে এটাকে আমরা ডাকতে পারি, সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক। তো দেখো, এখন আমাদের আলোচনা হচ্ছে এই স্প্রিং ধ্রুবকটা আসলে কি, এটা দিয়ে আসলে কি বোঝায় আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। যদিও আমাদের এখানে সূত্রে মাইনাস আছে, কিন্তু মাইনাসের কিন্তু মানগত কোনো ভ্যালু নাই, শুধু দিকগত ভ্যালু আছে। এক্স এইদিকে, এফ এইদিকে, এই কারণে মাইনাস ঘটছে। তো মানের ক্ষেত্রে কিন্তু মাইনাসের ভ্যালু নাই। তাহলে কে সমান আমরা কি বলতে পারতেছি? এফ বাই এক্স। আমি যদি এককের কথা চিন্তা করি, তো বলের একক ধরো যে নিউটন, আর এটা তো হচ্ছে দূরত্ব সরণ, তাহলে এটার একক হচ্ছে মিটার। তাহলে আমরা এটার একক পাচ্ছি নিউটন পার মিটার। তো কে দ্বারা আসলে কি বোঝায়? যখন নিচে কোনো কিছু থাকে সংজ্ঞা দেওয়ার সময় তুমি সবসময় মনে রাখবা তার নিচেরটাকে এক চিন্তা করতে হয়। তাহলে 1 মিটার পরিমাণ প্রসারিত করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয়, তাহলে 1 মিটার পরিমাণ প্রসারিত করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে আমরা বলবো স্প্রিং ধ্রুবক। বা 1 মিটার পরিমাণ সংকুচিত করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে আমরা বলবো স্প্রিং ধ্রুবক। তাহলে আমি দুইটা স্প্রিং ধ্রুবকের কথা চিন্তা করি।
একটা বস্তুর স্প্রিং ধ্রুবক হচ্ছে 2 নিউটন পার মিটার, আর একটা বস্তুর স্প্রিং ধ্রুবক হচ্ছে 200 নিউটন পার মিটার। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝবো? দেখো খেয়াল করো যে এটার 1 মিটার পরিমাণ, প্রথম যে স্প্রিংটা নিছি, তাহলে এটার 1 মিটার পরিমাণ প্রসারিত করতে মাত্র 2 নিউটন বল দেওয়া লাগবে, তাই না? আর এটার 1 মিটার পরিমাণ প্রসারিত করতে আমাকে কি লাগবে? 200 নিউটন বল লাগবে। মানে ব্যাপারটা কেমন? তার মানে এটার যেহেতু 1 মিটার প্রসারিত করতে কম বল লাগে, তার মানে এই স্প্রিংটা কেমন? সফট। আর এখানে 1 মিটার পরিমাণ প্রসারিত করতে 200 নিউটন বল লাগে, তার মানে এই স্প্রিংটা কেমন? হার্ড। তার মানে স্প্রিং ধ্রুবক দ্বারা আসলে কি বুঝাইছে? বস্তুটা কতটুকু সফট বা কতটুকু হার্ড এটা। তো আরেকটা উদাহরণ পেলে তোমাদের এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তুমি চিন্তা করো যে হচ্ছে তোমাদের মোবাইলের ল্যান্ডফোন, যেটা ল্যান্ডফোনের সাথে কিন্তু পেঁচানো প্লাস্টিকের স্প্রিং থাকে। আবার তোমাদের যে চাবি রিং, পকেটে চাবি রিং যেটা আমরা পকেটে রাখি, সেখানেও কিন্তু স্টিলের স্প্রিং থাকে। এখন দুইটা স্প্রিংকেই কিন্তু প্রসারিত করা যায়। তো ল্যান্ডফোনের স্প্রিংটা তুমি এতটুকু প্রসারিত করবা, আর তোমার চাবির স্প্রিংটা এতটুকু প্রসারিত করবো, কোথায় বেশি বল লাগবে? চাবির স্প্রিং এ। তার মানে চাবির স্প্রিং এ বেশি বল লাগবে, তার মানে চাবির স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হবে বেশি। আর এটা কেমন? সফট না হার্ড? হার্ড। আর মোবাইলের যে প্লাস্টিকের স্প্রিং, সেখানে দেখো ওই পরিমাণ প্রসারিত করতে কিন্তু বল লাগবে কম, ইজিলি আমরা প্রসারিত করতে পারবো। তার মানে এখানে স্প্রিং ধ্রুবক, বল যেহেতু লাগতেছে কম, তার মানে স্প্রিং ধ্রুবক কম, আর বস্তুটা কেমন? সফট। তাহলে আমরা দেখলাম যদি স্প্রিং ধ্রুবক কম হয়, কে যদি কম হয়, তাহলে বস্তুটা কি হয়? সফট। আর কে যদি বেশি হয়, তাহলে বস্তুটা কেমন হয়? হার্ড। ঠিক আছে? তাহলে যদি দেখা যায় যে আমাদের মধ্যে অনেকে আছে, ওর মন গলানো যায় না, তাকে যে আমরা গলিয়ে ওর কাছ থেকে কিছু আদায় করব সেটা হয় না, তখন আমরা তাকে বলবো, আরে তোর মনের স্প্রিং ধ্রুবক অনেক বেশি, মনের স্প্রিং ধ্রুবক কমা। আর আমাদের মায়েদের ক্ষেত্রে কি হয়? মায়ের কাছে গিয়ে শুধু বলবা যে আম্মু এটা দাও, বা মা এটা দেন, তো ওয়াও, সাথে সাথে কিন্তু যেভাবেই পারুক মা সেটা দিয়ে দেবে। তার মানে কি? মায়ের মনের স্প্রিং ধ্রুবকটা হচ্ছে অনেক অনেক বেশি কম, সফট। তো আমরা তাহলে স্প্রিং ধ্রুবক দ্বারা আসলে কি বুঝাই সেই জিনিসটা আমরা বুঝলাম। তার মানে যেখানে আমার প্রসারিত করতে বা সংকুচিত করতে বেশি বল লাগবে, তার স্প্রিং ধ্রুবক বেশি। যেখানে প্রসারিত করতে কম বল লাগবে, তার স্প্রিং ধ্রুবক কি হবে? কম। তো এবার আমরা একটু চিন্তা করি যে স্প্রিং ধ্রুবক আসলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো শুরুতে তোমার মাথায় দেখা একটা জিনিস খেলছে যে প্লাস্টিক এর স্প্রিংটা ছিল সফট, আর স্টিলের স্প্রিংটা ছিল হার্ড। তার মানে অবশ্যই স্প্রিং ধ্রুবক উপাদানের উপর নির্ভর করবে। তাহলে আমি যদি কে এর নির্ভরশীলতার কথা চিন্তা করি, তাহলে শুরুতে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে উপাদান। তাহলে এক এক উপাদান স্প্রিং ধ্রুবক এক এক রকম হবে। 2 নম্বর যেটার উপর নির্ভর করবে আমি যদি বলি, সেটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন ব্যাপারটা কেমন? ধরো তুমি একই স্প্রিং নিছো, স্টিলের স্প্রিং, তো এটা যদি চিকন হয়, ধরো চাবি রিং এর ক্ষেত্রে স্টিলটা কিন্তু চিকন, কিন্তু মোটর সাইকেলেও তো আমরা স্প্রিং ব্যবহার করছি, ওই স্প্রিংটি ওটাও স্টিলের, কিন্তু ওটা কি মোটা। তাহলে তুমি প্রসারিত করবা, কোথায় বেশি বল প্রয়োগ করা লাগবে? মোটর সাইকেলের মোটা স্প্রিং এর ক্ষেত্রে। তার মানে মোটা স্প্রিং হলে, প্রস্থচ্ছেদটা যদি মোটা হয়, তাহলে সেখানে প্রসারিত করতে কিন্তু বেশি বল লাগে। বেশি বল লাগে মানে কি? সেখানে স্প্রিং ধ্রুবক বেশি। আর প্রস্থচ্ছেদ যদি চিকন হয়, তাহলে সেখানে প্রসারিত করতে কম বল লাগবে, তার স্প্রিং ধ্রুবক কি? কম। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে স্প্রিং ধ্রুবক কি হয়? বেশি হয়। তাহলে আমরা বলতে পারি যে স্প্রিং ধ্রুবক আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে সমানুপাতিক। আরেকটা যেটা বেশি ইম্পর্টেন্ট, উপাদান একই, একই স্প্রিং, তো একটা স্প্রিং মনে করো যে এতটুকু, আরেকটা স্প্রিং হিয়া বড়, এত বড়। তো তুমি চিন্তা করো, প্রথম স্প্রিং অর্থাৎ একটা একই, এটা এতটুকু স্প্রিং, আরেকটা হচ্ছে এত, এই যে এত বড় স্প্রিং, দুটাই একই রকম স্প্রিং। তাহলে আমি প্রসারিত করব, এক্ষেত্রে যে বল দেওয়া লাগবে একই পরিমাণ প্রসারিত করতে, বা এটাকে প্রসারিত করতে কি কম বল লাগবে না বেশি বল লাগবে? তো বোঝাই যাচ্ছে যে এটা এখানে আমাদের কি বল লাগবে? কম বল লাগবে। আর এক্ষেত্রে কি বল লাগবে? বেশি বল লাগবে। তো আমরা দেখতেছি যে পাক সংখ্যা যদি বেশি হয়, স্প্রিং এর পাক সংখ্যা, তাহলে সেখানে কি হয়ে যায়? বল লাগে কম। তার মানে কি? বল লাগে কম মানে স্প্রিং ধ্রুবক কম। তাহলে আমরা বলবো যে পাক সংখ্যার স্প্রিং ধ্রুবক কি? ব্যস্তানুপাতিক, অর্থাৎ কে ইজ প্রপোর্শন হচ্ছে 1/n, যেখানে nটা হচ্ছে পাক সংখ্যা। তো এবার
আমরা আরো বেশ কিছু মজার জিনিস দেখি। দেখো, খেয়াল করো, আমরা তো একটা স্প্রিং নিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম, এবার স্প্রিং এর সমবায় নিয়ে চিন্তা করি। ধরো এটা একটা স্প্রিং, এটা আরো একটা আরেকটা স্প্রিং, তাহলে দুইটা স্প্রিং। তাহলে এই দুইটা স্প্রিং এ আমি বস্তু ভর ঝুলাইছি এম। তুমি চিন্তা করো, এটা আমি তাহলে এটা যে বল প্রয়োগ করবে নিচের দিকে সেটা হলো এফ। এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে K1 আর এই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক হচ্ছে K2। তো এটা প্যারালাল সিরিজে আছে, তুমি দেখতেই পারতেছ। এখন এফ নিচের দিকে প্রয়োগ করায় এটা দুইটাই কি হবে, সমান পরিমাণ প্রসারিত হবে। তাহলে আমি ধরলাম এটাও এক্স পরিমাণ প্রসারিত হবে, এটাও এক্স পরিমাণ প্রসারিত হবে। এখন এই এফ বল এখানে আসার পরে কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এইটার উপর প্রযুক্ত বল হচ্ছে F1, এটার উপর প্রযুক্ত বল হচ্ছে F2। তাহলে আমরা এখান থেকে আমরা কি লিখতে পারবো যে আমি এটা প্রথম স্প্রিং, এটার উপর প্রযুক্ত বল F1, এটার উপর প্রযুক্ত বল কত, F2। তাহলে আমরা বলতে পারবো যে F1 ইকুয়াল টু K1 ইন্টু এক্স, আর F2 সমান কি লেখা যাবে, দেখো এইটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K2 ইন্টু এটাও প্রসারিত হবে কি পরিমাণ, এক্স পরিমাণ। তো তুল্য কথাটা তো আমরা বুঝি, যেখানে অনেকগুলো জিনিস থাকে সেগুলোর পরিবর্তেও যদি আমরা একটা জিনিস ব্যবহার করি, সেক্ষেত্রে যদি রেজাল্ট গুলো একই রকম পাওয়া যায়, তখন ওই নতুন জিনিসটাকে বলা হয় ওই আগের জিনিসগুলোর তুল্য। তো তুমি খেয়াল করো, আমি যদি এখন এই দুইটা স্প্রিং এর পরিবর্তে একটা স্প্রিং ব্যবহার করি এবং এটাতেও যদি ওই সেম এফ পরিমাণ বল প্রয়োগ করা হয় এবং সেক্ষেত্রে যদি একই ওই এক্স পরিমাণ প্রসারণ ঘটে, তাহলে আমরা বলবো যে এই দুইটা স্প্রিং এর তুল্য স্প্রিং হচ্ছে এইটা। তাহলে এই তুল্য স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। তাহলে সেক্ষেত্রে আমি কি লিখতে পারবো, এফ ইকুয়াল টু কে এক্স। এখন মজার ব্যাপার, আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে F1 প্লাস F2। তো এফ সমান আমরা দেখছি হচ্ছে kx, F1 সমান হচ্ছে k1x, আর F2 সমান তুমি দেখো k2x। তাহলে আমরা দেখতেছি k ইকুয়াল টু kx ইকুয়াল টু x ইন্টু k1 প্লাস k2। তাহলে k ইকুয়াল টু হচ্ছে k1 প্লাস k2। তো তুমি একটা জিনিস চিন্তা করো, অর্থাৎ এটা ছিল আমাদের তুল্য স্প্রিং ধ্রুবক। তাহলে তুল্য স্প্রিং ধ্রুবক হবে বাকি দুইটা স্প্রিং এর যে স্প্রিং ধ্রুবক ওই সমবায় সংযুক্ত স্প্রিং দ্বয় স্প্রিং ধ্রুবকের যোগফলের সমান। এবং এটা কোন সমবায় ছিল, এটা সমান্তরাল সমবায় ছিল। আমরা এবার ব্যাপারটা একটু ফিল করার চেষ্টা করি। ধরো এই সেম স্প্রিং, এগুলো যদি সেম স্প্রিং হয়, একটা স্প্রিং থাকলে প্রসারিত করতে বেশি বল দেওয়া লাগবে না এক্ষেত্রে বেশি বল দেওয়া লাগবে? চিন্তা করতে দেখি, যেহেতু এখানে দুইটা স্প্রিং আছে, এক্ষেত্রে কিন্তু আমার প্রসারিত করতে কি কি বল দেওয়া লাগবে, বেশি বল দেওয়া লাগবে। আর প্রসারিত করতে বেশি বল দেওয়া লাগবে মানে কি, স্প্রিং ধ্রুবক কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। আমরা কিন্তু বাস্তবেও দেখতেছি স্প্রিং ধ্রুবক, নিট স্প্রিং ধ্রুবকটা বেশি হয়ে যায় যে কয়টা স্প্রিং সংযুক্ত তাদের স্প্রিং ধ্রুবকের যোগফলের সমান হয়। তো আরো যদি একটু জেনারেলি চিন্তা করি, এই স্প্রিংটাও প্রত্যয়নী বল, আমি যখন এইদিকে সে প্রসারিত হবে প্রত্যয়নী বল প্রয়োগ করবে কোন দিকে, এইদিকে। এই স্প্রিংটা প্রত্যয়নী বল প্রয়োগ করবে কোন দিকে, এইদিকে। দুইটাই স্প্রিং এর প্রত্যয়নী বল যখন একই দিকে ক্রিয়াশীল হয়, তো তখন তো সেটাকে লম্বা করতে বেশি বল প্রয়োগ করা লাগবেই। আর সংকুচিত বা প্রসারিত করতে বেশি বল প্রয়োগ করা লাগা মানে কি, স্প্রিং ধ্রুবক কি হয়ে যাওয়া, বেড়ে যাওয়া। তাহলে আমরা দেখলাম সমান্তরাল সমবায়ে স্প্রিং ধ্রুবক বেড়ে যায়, সেটা হয় সবগুলা স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের যোগফলের সমান। তো ব্যাপারটা যদি একটু, তাহলে আমরা এটা একটু লিখে নেই, এটা সমান্তরাল সমবায়। তাহলে এই ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবক হবে k ইকুয়াল টু হবে k1 প্লাস k2। আরো যদি স্প্রিং থাকতো তাহলে আমরা ডট 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 লিখে ফেলতাম সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তো এবার আমরা দেখি যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আসলে কি হবে। তো তুমি খেয়াল করো,
যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়। এটা একটা স্প্রিং, আমি আরো আরেকটা স্প্রিং নিছি, তাহলে এবার দুইটা স্প্রিং শ্রেণী সমবায় আছে। আমাদের ঘটনাটা কিন্তু অন্য আরো একভাবে থাকতে পারতো, যে এটা একটা স্প্রিং স্প্রিং স্প্রিং, তাহলে এটাও শ্রেণী সমবায় আছে। তো তুমি চিন্তা করো তাহলে এবার তাহলে কি ঘটনা ঘটবে। তো আমি এখানে এফ বল প্রয়োগ করতেছি, তাহলে এটার উপরেও কিন্তু এটা তো ভিন্ন বল না, একই বল, তাহলে এখানেও এফ বল প্রযুক্ত হবে, এখানেও এফ বল প্রযুক্ত হবে। তার আগে আমি জিনিসটা একটু ফিল করাই। দেখো, যেখানে যদি নর্মালি একটা স্প্রিং থাকতো, তাহলে আমি প্রসারিত করতে চাই, তাহলে এক্ষেত্রে বেশি প্রসারিত হবে না এই দুইটা স্প্রিং থাকলে বেশি প্রসারিত হবে? দুইটা স্প্রিং থাকলে কিন্তু বেশি প্রসারিত হবে। আর বেশি প্রসারিত হবে মানে কি, প্রসারণের জন্য আমাকে এখানে কি কম বল প্রয়োগ করা লাগবে। আর প্রসারণের জন্য কম বল প্রয়োগ করা বল প্রয়োগ করা মানে কি, স্প্রিং ধ্রুবক কি হয়ে যাওয়া, কমে যাওয়া। তার মানে আমরা এমনি জেনারেলি চিন্তা করতে পারলাম যে আসলে এখানে স্প্রিং ধ্রুবক কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এবার আমরা থিওরিটিক্যালি দেখি যে আসলে স্প্রিং ধ্রুবক কমে যায় কিনা, আমরা এটা পরীক্ষা করি। তুমি খেয়াল করো, এখন এবার কিন্তু দুইটার কিন্তু সমান সরণ হবে না। ধরো এই স্প্রিংটা প্রসারিত হবে x1 পরিমাণ, এইটা প্রসারিত হবে কিন্তু প্রসারিত হবে হলো x2 পরিমাণ। এইটার স্প্রিং ধ্রুবক আমাদের k1 আর এটার স্প্রিং ধ্রুবক হচ্ছে k2। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারতেছি, f সমান হচ্ছে k1 x1, তার মানে x1 ইকুয়াল টু হবে f ডিভাইডেড বাই k1। এবার দ্বিতীয়টার জন্য তুমি কি লিখতে পারবা, f ইকুয়াল টু k2 x2, তাহলে x2 ইকুয়াল টু কত, f ডিভাইডেড বাই k2। এখন তুল্য স্প্রিং এর কনসেপ্টটা কি, আমাকে এই দুইটা স্প্রিং এর পরিবর্তে একটা স্প্রিং ব্যবহার করতে হবে এবং একই পরিমাণ বল দিতে হবে, এবং দুই ক্ষেত্রে সরণের পরিমাণ সমান হওয়া লাগবে। তাহলে ধরো এক্ষেত্রে আমি এফ বল প্রয়োগ করলাম, এইটার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে এবং এইটা এক্স পরিমাণ প্রসারিত হলো। তো তুমি খেয়াল করো, তো এটা যে পরিমাণ প্রসারিত হবে দুটা মিলে, তাহলে এটাও কিন্তু ঠিক একই পরিমাণ প্রসারিত হবে। তাহলে আমরা কি বলতে পারবো, x1 প্লাস x2 ইকুয়াল টু হলো x, তাই না? তো x এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, f ইকুয়াল টু kx, তাহলে x ইকুয়াল টু হলো f ডিভাইডেড বাই k। তো আমরা যদি একটু সুন্দর করে লিখি, দেখো x এর পরিবর্তে আমরা কি লিখতে পারতেছি, x এর পরিবর্তে আমরা লিখতে পারতেছি হচ্ছে f বাই k, আর x1 এর পরিবর্তে আমরা লিখতে পারতেছি f ডিভাইডেড বাই k1, আর যোগ x2 এর পরিবর্তে আমরা লিখতে পারতেছি f ডিভাইডেড বাই k2। তো আমরা যদি এখানে f কমন নেই, f ইনটু 1 বাই k1 প্লাস 1 বাই k2 ইকুয়াল টু f ইনটু 1 বাই k। তো ক্যালকুলেশন করলে 1 বাই k1 প্লাস 1 বাই k2 ইকুয়াল টু 1 বাই k। অর্থাৎ এই জায়গায় আমরা দেখলাম যখন দুইটা ধারক শ্রেণী সমবায়ে থাকে তখন কিন্তু তুল্য স্প্রিং ধ্রুবক 1 বাই k এটা সমান কি হয়, 1 বাই k1 প্লাস 1 বাই k2। তো তুমি খেয়াল করো, তার মানে এক্ষেত্রে k সমান আমরা লিখতে পারবো 1 বাই k1 ইনভার্স প্লাস k2 ইনভার্স তারপরে হোল ইনভার্স। অর্থাৎ তোমরা যদি ক্যালকুলেশন করো তাহলে যে তুল্য স্প্রিং ধ্রুবকটা পাবা, এটা দেখবা পৃথক পৃথক ভাবে এটার চাইতেও কম, এটার চাইতেও কম, মানে যাদের সমবায়ে তৈরি হবে তাদের চাইতেও কম হবে। তো তোমরা যদি এবার একটু খেয়াল করো, স্প্রিংটা আসলে ধারকের মতো, তোমরা যারা স্থির তৈরি পড়ছো বা ভবিষ্যতে পড়বা, তাহলে স্প্রিং এর সমবায় আসলে কার মতো, খেয়াল করো ধারকের মতো। তোমরা সমীকরণগুলো দেখলেই টের পাবা যে সমান্তরাল সমবায়ে হবে স্প্রিং গুলার তুল্য স্প্রিং ধ্রুবকের যোগফল, আর শ্রেণী সমবায়ে হবে স্প্রিং গুলার মানে শ্রেণী সমবায় তুল্য ধারকত্বের বিপরীত রাশিটা হচ্ছে
প্রত্যেকটা স্প্রিং এর তুল্য স্প্রিং ধ্রুবকের বিপরীত রাশির সমষ্টির সমান। তাহলে আমরা দেখলাম সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক বাড়ে আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে স্প্রিং ধ্রুবক কমে। আর এটা কিন্তু আমাদের ফিলও করা যায়, কারণ শ্রেণী সমবায়কে প্রসারিত করতে আমাকে কম বল প্রয়োগ করতে হয়। আর আমরা জানি যদি প্রসারিত করতে বেশি বল লাগে তার স্প্রিং ধ্রুবক বেশি, প্রসারিত করতে কম বল লাগে তার স্প্রিং ধ্রুবক কি কম। তো আমরা আরেকটা ক্ষেত্র দেখি। খেয়াল করো যে এখানে দুইটা স্প্রিং আছে। চিন্তা করো আমি এখানে আরেকটা স্প্রিং দিলাম, এখানে মাঝখানে একটা বস্তু আছে। খেয়াল করো, তাহলে মাঝখানে যখন একটা বস্তু থাকে তখন এই দুটো স্প্রিং তোমাকে একটু চিন্তা করে বলতে হবে যে হচ্ছে এটা শ্রেণীতে আছে না সমান্তরালে আছে। তো এটা বোঝার জন্য তোমরা একটু চিন্তা করতে থাকো এটা শ্রেণীতে আছে না সমান্তরালে আছে। খেয়াল করো আমি যদি এই স্প্রিংটাকে এই দিকে 5 সেন্টিমিটার সরাইতে চাই, তাহলে 5 সেন্টিমিটার যখন সরাবো তখন এই স্প্রিং গুলা কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাবে। আর এই স্প্রিং গুলা কি হয়ে যাবে? প্রসারিত হয়ে যাবে। খেয়াল করো, কিন্তু যে প্রসারিত হয়েছে সে কি এই অবস্থায় থাকতে চাবে না আগের অবস্থায় ফিরে যেতে চাবে? আগের অবস্থায় ফিরে যেতে চাবে। তাহলে রিস্টোরিং ফোর্স হবে, প্রত্যয়ী বল হবে এইদিকে। আর যে সংকুচিত হয়েছে সে কি এই অবস্থায় থাকতে চাবে না আগের অবস্থায় ফেরত যেতে চাবে? আগের অবস্থায় ফেরত যেতে চাবে। তাহলে এরও প্রত্যয়ী বল হবে এইদিকে। তার মানে দুইটা ক্ষেত্রেই প্রত্যয়ী বল হচ্ছে এইদিকে। আর আমরা জানি দুইটা প্রত্যয়ী বল একই দিকে হয় কোন সমবায়ের ক্ষেত্রে? তোমাদের যদি মনে পড়ে তাহলে দেখবা এটা হলো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তার মানে এখানে স্প্রিং দুইটা সমান্তরালে আছে, চিন্তা করতে হবে। ঠিক আছে, আর স্প্রিং দুইটা সমান্তরালে থাকা মানে কি? তুল্য স্প্রিং ধ্রুবক হবে কে ইকুয়াল টু হবে k1 প্লাস k2। তো আমরা নেক্সট আরেকটা প্রবলেম চিন্তা করি। দেখো যে আমার একটা স্প্রিং, এটা ধরো যে অনেক বড় স্প্রিং, তাহলে এই স্প্রিংটাকে আমি প্রসারিত করতে চাই, কিন্তু আমি এই স্প্রিং এ ধরো অনেকগুলো পাক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা পাক আছে। তো আমি এই স্প্রিংটাকে সমান দুই ভাগে ভাগ করব। খেয়াল করো 1 2 3 4 5 1 2 3 4 5 6 6টা পাক। তুমি একটা জিনিস জেনারেল জিনিস চিন্তা করো তো দেখি, এইটাকে প্রসারিত করতে বেশি বল প্রয়োগ করা লাগবে না এটাকে প্রসারিত করতে বেশি বল প্রয়োগ করা লাগবে? এমনি কিন্তু জেনারেল কনসেপ্টে বলা যাচ্ছে এটা প্রসারিত করা সহজ, এটাকে সহজে প্রসারিত করা যাবে। তার মানে এটার বল ধ্রুবক কি হবে? কে কি হবে? কম। আর এটা কি হবে? এটা প্রসারিত করতে একই পরিমাণ প্রসারিত করতে কিন্তু আমার বল দিতে হবে বেশি। তার মানে এটার কে কি হবে? বেশি। তাহলে এক্ষেত্রে কে বেশি হবে? তাহলে এটা হলো জেনারেল সেন্স। তাহলে আমরা দেখলাম যখন পাক সংখ্যা কমে যায় তখন কিন্তু বল ধ্রুবকটা বেড়ে যায়। আর এটা আমরা শুরুতেই আলোচনা করছি, কে ইজ প্রপোর্শন ছিল 1/n। দেখো তোমাদের মনে আছে। তো এই জায়গায় এই যে যখন আমি একটা স্প্রিংকে ভাগ করব তখন আসলে স্প্রিং ধ্রুবক কেমন হবে আমরা এটার জন্য একটা শর্টকাট শিখে ফেলি শুরুতে। দেখো যে ধরো আমি একটা স্প্রিংকে ভেঙে 7:2 অনুপাতে বিভক্ত করছি। তাহলে স্প্রিংকে 7:2 অনুপাতে কাটা হলো। তাহলে আমার প্রশ্ন, প্রথম তার স্প্রিং ধ্রুবক কত? প্রথম স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট k1 ইকুয়াল টু হোয়াট? তো দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট k2 ইকুয়াল টু হোয়াট? তো খেয়াল করো আমরা যে স্প্রিংটা নিছিলাম এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে k। তো এটা কিভাবে তুমি শর্টকাটে করবে একটু দেখাই দেই। তো এটা যেহেতু 7:2
তার মানে তুমি প্রথম অনুপাতগুলো যোগ করবে, তাহলে কত 7 প্লাস 2, তাহলে এটা কত হলো 9। আর নিচে এটা কোন টুকরা? প্রথম টুকরা, তাহলে প্রথম টুকরার ক্ষেত্রে মানটা কত 7, তাহলে নিচে হলো 7 ইন্টু কে, শেষ। তো আমরা দ্বিতীয় টুকরার ক্ষেত্রে যদি চিন্তা করি, তাহলে দ্বিতীয় টুকরার স্প্রিং ধ্রুবক কত হবে? তো খেয়াল করো, আগে তো দুইটা যোগ করতে হবে, অনুপাত দুটো যোগ করতে হবে, তাহলে যোগ করলে কত হয় 9। আমরা তো দেখছি 7 প্লাস 2 ইকুয়াল টু 9, তাহলে এটা 9। আর নিচে দ্বিতীয় টুকরার ক্ষেত্রে কত হবে 2, তাহলে 9/2 ইন্টু কে। তো অনুরূপভাবে আমি যদি চিন্তা করি, একটা স্প্রিং যেটাকে আমরা 2:5:3 অনুপাতে বিভক্ত করছি, তাহলে k1 ইকুয়াল টু কত হবে, k2 ইকুয়াল টু কত হবে, আর তৃতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক k3 ইকুয়াল টু কত হবে। তাহলে k1 ইকুয়াল টু কত হবে, আমাকে শুরুতে কি করতে হবে, এই তিনটা যোগ করতে হবে, 2 5 7 আর 3 কত 10, তাহলে নিচে কত উপরে কত হবে 10, আর নিচে প্রথম স্প্রিং ধ্রুবক প্রথম অনুপাতটা কত 2, তাহলে 10/2 ইন্টু কে। আর k2 যদি চিন্তা করি, তাহলে উপরে 10 আর নিচে k2 এর অনুপাতটা কত 5 ইন্টু কে। আর k3 এর কথা বললে তৃতীয় স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হবে, তাহলে উপরে হলো 10 আর অনুপাত এটা কত দেওয়া আছে 3 ইন্টু কে। তাহলে একদম সিম্পল। তো আমার প্রশ্নটা যদি আরেকটু ভিন্ন ভাবে দেই, যে সমান 3 টুকরায় ভাগ করা হলো, তাহলে আমি যদি তাহলে স্প্রিং কনস্ট্যান্ট হলো স্প্রিং ধ্রুবক কে, তারপর আমরা সমান 3 টুকরায় বিভক্ত করলাম। সমান 3 টুকরায় বিভক্ত করা মানে কি, অনুপাতটা কত 1:1:1, তাই তো। তাহলে খেয়াল করো, তাহলে প্রথমটা স্প্রিং ধ্রুবক কত হবে k1 ইকুয়াল টু, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, যোগ করতে হবে 1 + 1 + 1 ইকুয়াল টু 3, তাহলে 3/1 ইন্টু কে ইকুয়াল টু 3k। অনুরূপভাবে আমরা যদি দেখি সবগুলা স্প্রিং এর স্প্রিং ধ্রুবকই কত হবে, যেহেতু সবগুলো অনুপাত সমান, তাহলে প্রত্যেকটা টুকরারই স্প্রিং ধ্রুবক হবে 3k। তো এটা আমরা তাহলে বুঝে গেলাম। এবার আমরা একটু ডিটেইলস এর দিকে যাব। দেখো আমরা যখন শুরুতে আলোচনা করছিলাম যে এই বস্তুটা আমার এইদিকে, আমি ধরো এটা শুরুতে স্প্রিং এই অবস্থায় ছিল, পরবর্তীতে আমি x দূরত্ব যখন প্রসারিত করছি, তখন রিস্টোরিং ফোর্স পাইছে হচ্ছে এই দিকে, সেটা ছিল আমাদের F, এবং আমরা শিখছিলাম F ইকুয়াল টু -kx। তো এখন তাহলে রিস্টোরিং ফোর্স কোন দিকে, এই দিকে। তাহলে এই দিকে যেহেতু বল আছে, তাহলে এই দিকে এই বলের কারণে এই ভরটা এই দিকে কি পাবে, ত্বরণ পাবে। এই ত্বরণের উৎসকে রিস্টোরিং ফোর্স, তাহলে রিস্টোরিং ফোর্স আমরা F সমান আমরা জানি ma, তাহলে ma ইকুয়াল টু হচ্ছে -kx। তো আমরা পেলাম ma ইকুয়াল টু হচ্ছে -kx। এবার খেয়াল করো, আমরা সবাই জানি a সমান হচ্ছে dv/dt। তো এর পরিবর্তে d/dt ঠিক আছে, আবার v সমান আমরা সবাই জানি dx/dt। আর এই জিনিসটাকে আমরা যেভাবে লিখি d2x/dt²। তাহলে আমরা লিখতে পারতেছি a সমান হচ্ছে d2x/dt²। তো এখন আমি যদি সবগুলাকে m দ্বারা ভাগ করতে চাই, তাহলে a ইকুয়াল টু, খেয়াল করো, ma প্লাস kx ইকুয়াল টু 0। তাহলে সবগুলাকে m দ্বারা ভাগ করলে a প্লাস k/m ইন্টু x ইকুয়াল টু 0। তো এর পরিবর্তে যেহেতু আমরা লিখলাম d2x/dt² যোগ k/m x ইকুয়াল টু 0। তো আমরা সরল সমীত স্পন্দনের বেসিক সমীকরণে দেখছিলাম x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল্টা। আর তোমরা জানো এটাকে আমরা যদি ব্যবকলন করতে থাকি, আর যারা ভিডিও দেখো নাই তারা সরল সমীত স্পন্দনের একদম বেসিক ক্লাসটা করলে দেখবে, এটাকে আমরা দুইবার ডিফারেন্সিয়েট করে আমরা এটা পাইছিলাম a ইকুয়াল টু হচ্ছে -ওমেগা স্কয়ার x।
তো a ইকুয়াল টু আমরা কত পেলাম মাইনাস ওমেগা স্কয়ার এক্স, আর a সমান কি d স্কয়ার এক্স ডিভাইডেড বাই dt স্কয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তো এবার যদি আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, এই সমীকরণটা এখানে একটু লিখি, d স্কয়ার এক্স বাই dt স্কয়ার যোগ k বাই m ইনটু x ইকুয়াল টু কত 0। এটার দরকার নাই আসলে, তুমি খেয়াল করো d স্কয়ার x বাই dt স্কয়ার ইকুয়াল টু দেখো মাইনাস k বাই m ইনটু x। এবার তুমি যদি একটা জিনিস যদি একটু তুলনা করতে যাও, তাহলে দেখো এখানে আমাদের কত আছে, মাইনাস k বাই m আছে, d স্কয়ার x বাই dt স্কয়ার, আর এখানে আছে হলো মাইনাস ওমেগা স্কয়ার x। তাহলে মাইনাস মাইনাস বা x x যদি বাদ চিন্তা করি, তাহলে k বাই m সমান আমরা কি লিখতে পারবো ওমেগা স্কয়ার। তাহলে আমরা বলতেই পারি d স্কয়ার x বাই dt স্কয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার x, বা d স্কয়ার x বাই dt স্কয়ার ইকুয়াল যোগ ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0। আর এটাকে আমরা বলবো সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ। ব্যবকলনীয় সমীকরণ। এখন ব্যবকলনীয় সমীকরণ কেন? ব্যবকলনীয় সমীকরণ মানে এখানে ডিফারেন্সিয়েশনের চলকগুলো আছে, এখানে একটা ব্যবকলনীয় সমীকরণ। নরমাল সমীকরণ আর এই ব্যবকলনীয় সমীকরণের মধ্যে পার্থক্যটা কোথায়? খেয়াল করো যে আমি যদি বলি যে x ইকুয়াল টু হলো 2t প্লাস 3, x ইকুয়াল টু 2t প্লাস 3, তাহলে এক্ষেত্রে টাইমের মান বসাইলে আস্তে আস্তে x এর মান বাড়বে, আর x এর মান বাড়বে মানে টাইম টু টাইম আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকবে। কিন্তু তোমরা সরল সন্ধিত স্পন্দন জানো, এটা যদি অর্ধেক সময় এই দিকে আসে, বাকি অর্ধেক সময় কিন্তু এই দিকে চলে যায়। তার মানে এবার গতিটা এরকম 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 এরকম। তাহলে এরকম গতি কিন্তু এরকম রৈখিক সমীকরণ দ্বারা প্রকাশ করা যাবে না, আর সেক্ষেত্রে তোমার অবশ্যই এরকম ব্যবকলনীয় সমীকরণ লাগবে। তো আমরা এই জায়গা থেকে বেশ কিছু প্রবলেম আগে সলভ করি। দেখো প্রবলেমটা কেমন। ধরো তোমার একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটা হচ্ছে 4d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার যোগ 100x ইকুয়াল টু 0। তো এখান থেকে তোমাকে বের করতে বলছে যে ওমেগা কৌণিক কম্পাঙ্ক ইকুয়াল টু হোয়াট, পর্যায় কাল ইকুয়াল টু হোয়াট, কম্পাঙ্ক ইকুয়াল টু হোয়াট। তো খেয়াল করো, আমরা যদি সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণটার দিকে তাকাই, তাহলে কিন্তু d স্কয়ার x বাই dt স্কয়ারের সামনে কোনো প্রকার সহগ নাই, এখানে 1 আছে, কোনো সহগ নাই। তো আমাদের আদর্শ সমীকরণ হতে গেলে অবশ্যই এই d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ারের সামনে কোনো প্রকার কিন্তু সহগ থাকা যাবে না, কিন্তু এখানে কিন্তু 4 আছে। তাহলে তোমাকে কি করতে হবে, যে কোনো না যে কোনো ভাবে হোক এই 4 কে ডিসকাউন্ট করে দিতে হবে। তো 4 কে বাদ দেওয়ার উপায় কি? 4 কে বাদ দেওয়ার উপায় খুবই সহজ, তুমি যদি এই সবগুলোকে 4 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু আর এখানে 4 থাকবে না। তাহলে আমরা সবগুলোকে 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে এটা কত হবে দেখো, তখন দেখবা এটা হবে d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার, আর এটা হবে 25x ইকুয়াল টু 0। তো এখন একটা মজার জিনিস খেয়াল কর, এখানে x এর সামনে আছে ওমেগা স্কয়ার, আর এখানে x এর সামনে আছে 25। তার মানে খুবই সিম্পল, তাহলে ওমেগা স্কয়ারের মান কত হবে 25। তাহলে ওমেগা স্কয়ার ইকুয়াল টু 25, ওমেগা স্কয়ার ইকুয়াল টু যেহেতু 25, তাহলে ওমেগা ইকুয়াল টু হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড। তো আমরা পরের প্রশ্নটাতে যাই, t ইকুয়াল টু হোয়াট। তুমি খেয়াল করো যে পর্যায়কাল কত। তো আমরা কি বলতে পারবো, ওমেগা ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই t। তো এখানে ওমেগার মান যেহেতু আমরা জানি, তো এখানে বসাই দিলে কিন্তু খুব সিম্পলি আমাদের t এর মান বের হয়ে আসবে। আর f ইকুয়াল টু হোয়াট, তো আমাদের ওমেগা ইকুয়াল টু কত 2 পাই f। তো খুবই সিম্পল, আমাদের যেহেতু ওমেগার মান জানা 5 ইকুয়াল টু 2 পাই f, তাহলে আমরা কিন্তু f এর মানটা বের করতে পারবো। তো কি হয়েছে দেখো, যে আমি এবার কি করছি,
বস্তুটাকে এইদিকে না টেনে সেম স্প্রিং মনে করে এরকম ছিল নর্মাল, এটা তার নর্মাল অবস্থা, স্বাভাবিক অবস্থা। আমি এবার সেখানে একটা ভর ঝুলাই দিছি, সেটা হচ্ছে এম। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই ক্ষেত্রে কি ঘটনা ঘটছে। এই ক্ষেত্রে যে ঘটনাটা আমি ভর ঝুলাই দিছি সেটা সামান্য পরিমাণ প্রসারিত হয়েছে। এখন যখন সামান্য পরিমাণ প্রসারিত হয়েছে, এই জায়গায় প্রসারিত হয়ে কিন্তু এটা স্টপ হয়ে আছে। এখন স্টপ হয়ে গেছে কেন? এটা তো স্টপ হওয়ার কথা ছিল না এই জায়গায়, কারণ আমরা যদি স্প্রিং তাকে বল প্রয়োগ করবো হচ্ছে এদিকে, তাহলে এটা হলো প্রত্যয়নী বল। এখন এখানে কি শুধুমাত্র প্রত্যয়নী বল আছে? এখানে কিন্তু আরো একটা বল আছে, সেটা হলো যেহেতু আমি এখানে ভর ঝুলাইছি, এখানে কিন্তু অলওয়েজ ওজন ক্রিয়া করতেছে। এখন ওজনের এমজিটা কোন দিকে? নিচের দিকে। খেয়াল কর, এমজিটা কোন দিকে? নিচের দিকে। আর প্রত্যয়নী বল কোন দিকে? উপরের দিকে। তাহলে এটা স্থির হয়ে গেছে, মানে কি প্রত্যয়নী বল আর আমাদের ওজন, ওজন আর প্রত্যয়নী বল তাহলে কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলবো প্রত্যয়নী বল Fs ইকুয়াল টু হচ্ছে ওজন। তাহলে Fs আমি ধরলাম এটা x পরিমাণ প্রসারিত হলো আগের চাইতে, তাহলে Fs সমান আমরা আগে দেখছি এটা হলো kx, আর ওজন এটা সমান হলো w ইকুয়াল টু হচ্ছে mg। খেয়াল করো kx ইকুয়াল টু mg। তাহলে আমরা এই জায়গায় একটা জিনিস বলতে পারবো, k বাই m ইকুয়াল টু রুট ওভার k বাই m ইকুয়াল টু x না সরি m ডিভাইডেড বাই k ইকুয়াল টু x ডিভাইডেড বাই g। তাহলে এটা আমরা বলতেই পারি। তো এবার তুমি দেখো, আমাদের এই স্প্রিংটাকে আমি যদি টেনে ছেড়ে দেই, মানে এই স্প্রিং এখানে আছে, আমি যদি এখন হালকা এইদিকে একটু টেনে ছেড়ে দেই, তাহলে কি হবে? এটা কিন্তু এখন এটা দুলতে থাকবে, এরকম করে দুলতে থাকবে। মানে ব্যাপারটা কেমন? স্প্রিংটা এই অবস্থায় আছে, তো আমি যদি এইদিকে 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দেই, তাহলে স্প্রিংটা কি হবে? এখান থেকে এখানে 2 সেন্টিমিটার নিচে আসবে, আবার এখানে আসার পর আবার এইদিকে 2 সেন্টিমিটার চলে যাবে। অর্থাৎ স্প্রিংটা টেনে ছেড়ে দিলে এভাবে সে স্পন্দিত হতে থাকবে। তাহলে এভাবে যদি স্পন্দিত হয়, সহস্পন্দিত স্পন্দনে স্পন্দিত হয়, তাহলে এটার আমরা একটা পর্যায়কাল পাবো। তো আমরা এবারে এই পর্যায়কালটা কত এটা একটু বের করার চেষ্টা করি। তো খেয়াল করো, আমরা একটু আগে শিখছি ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। তো ওমেগা সমান আমরা জানি 2 পাই ডিভাইডেড বাই টি ইকুয়াল টু রুট ওভার কে বাই এম। তার মানে টি ইকুয়াল টু হবে 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে আমরা দেখলাম সরল দোলকের দোলন কালটা হবে, মানে এই সহস্পন্দিত স্পন্দনের পর্যায় কালটা হবে, অর্থাৎ এখান থেকে এখানে যাওয়া আবার এখানে ফিরে আসা, এই সময়টা হবে 2 পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে। তো এই সূত্রটা ব্যবহার করে দেখো, এখানে কিন্তু জি এর কোনো ভূমিকা আমরা আপাতত দেখতেছি না। তার মানে এই এবার দোলনকাল বের করতে কিন্তু অভিকর্ষ ত্বরণের মান জানার দরকার নাই। এখন আমরা যদি কোনো স্প্রিং এর স্প্রিং ধ্রুবক জানি, কে এর মান জানি, কে এর মান জানলে কিন্তু আমরা সহজে এই সমীকরণ থেকে এম বের করতে পারবো। ধরো তুমি একটা বস্তুর ভর বের করতে চাও, পৃথিবীতে তুমি যদি ভর বের করতে চাও, এটা তুমি বের করতে পারবা। কিন্তু যেখানে অভিকর্ষ ত্বরণ নাই, যেমন মহাশূন্য জানে, চিন্তা করো, তো মহাশূন্য জানে তো অভিকর্ষ ত্বরণই নাই, তো মহাশূন্য জানে তুমি কি আমাদের দাঁড়িপাল্লা দিয়ে ভর মাপতে পারবা? ওইখানে কিন্তু দাঁড়িপাল্লা দিয়ে তোমার ভর মাপা যাবে না। তাহলে কি করতে হবে? মহাশূন্য জানে তো ভর মাপার জন্য একটা সুন্দর একটা জিনিস আছে। তুমি মহাশূন্য একটা স্প্রিং নিয়ে যাও, যে স্প্রিংটার স্প্রিং ধ্রুবক তুমি জানো। এখন মহাশূন্যে যেহেতু ওজন নাই, অভিকর্ষ ত্বরণ নাই, সেক্ষেত্রে কিন্তু ভর ঝুলাইলেও স্প্রিংটা কিন্তু লম্বা হবে না, কারণ সেটার কোনো ওজন নাই। কিন্তু তুমি ওই জায়গায় গিয়ে কি করবা? ওই স্প্রিংটাকে টেনে ছেড়ে দিবা। তুমি যখন টেনে ছেড়ে দিবা, তখন সেটা কিন্তু সহস্পন্দিত স্পন্দনে স্পন্দিত হতে থাকবে। তুমি তখন একটা স্টপ ওয়াচ দিয়ে চিন্তা করো, তুমি 10টা দোলনের দোলনকাল নিলা, তাহলে দোলনকাল নিলে তুমি কিন্তু ইজিলি 10 দ্বারা ভাগ করে পরে দোলনকাল বের করতে পারবে। তো যখন তোমার দোলনকাল জানা হয়ে যাবে, আর তুমি তো সেটা স্প্রিং ধ্রুবক জানো, আর দোলনকাল জানো, স্প্রিং ধ্রুবক জানো, তখন কিন্তু ক্যালকুলেশন করে তুমি ওই স্থানে সহজে ওই বস্তুটার ভর নির্ণয় করতে পারবা। তাহলে আমরা দেখলাম যে মহাশূন্য জানে, আমরা দাঁড়িপাল্লা দিয়ে কিন্তু ভর মাপতে পারবো না। সেক্ষেত্রে ভর মাপার পদ্ধতিটা হচ্ছে, আমরা একটা স্প্রিং নিয়ে গেলে
আমরা যে বস্তুটা ঝুলাবো ওই বস্তুটার ভর আমরা ইজিলি বের করতে পারবো। তো আরেকটা জিনিস চিন্তা করো যে ভাইয়া স্প্রিং ধ্রুবক বের করবো কিভাবে। আমরা এর আগে দেখছি যে স্প্রিং ধ্রুবক অনেকগুলো জিনিসের উপর নির্ভর করে। 1 নম্বরে নির্ভর করে আমরা দেখিয়েছিলাম যে উপাদানের উপর নির্ভর করে, 2 নম্বর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে, 3 নম্বর হলো পাক সংখ্যার হলো ব্যস্তানুপাতিক, এটা কে ইজ প্রপোর্শন এ ছিল, আর স্প্রিং ধ্রুবক পাক সংখ্যার ব্যস্তানুপাতিক ছিল। কিন্তু স্প্রিং ধ্রুবক নির্ণয়ের এখন পর্যন্ত কোনো ইকুয়েশন আমি অনেক বই পড়ছি এখন পর্যন্ত পাই নাই। তবে স্প্রিং ধ্রুবকটা কিন্তু তুমি খুব সহজে একটা মেথড দিয়ে বের করতে পারো সমীকরণ ছাড়াই। দেখো তুমি এখানে এম পরিমাণ বস্তু, এম কেজির বস্তু চুলাইলে সেটা এই পরিমাণ প্রসারিত হলো। খেয়াল করো, এবার তুমি যদি একটা গ্রাফ নাও, একটা গ্রাফ চিন্তা করো, এইদিকে তুমি এমজি প্লট করলা আর এইদিকে তুমি মনে করো যে কতটুকু প্রসারিত হলো প্লট করলা। তাহলে ধরো তুমি এখানে 1 কেজি ভর ঝুলাইলা, 1 কেজি ভর ঝুলাইলে তুমি পেয়ে যাবে হলো এমজি। আর 1 কেজি ভর ঝুলানোর ফলে সেটা যদি এক্স পরিমাণ প্রসারিত হয় বা 5 সেন্টিমিটার প্রসারিত হয়, মানে 1 কেজি ভর ঝুলাইলা, তাহলে তার ওজন কত হবে? 1 × 9.8 = 9.8 নিউটন। আর সেটার ফলে ঝুলানোর পরে তুমি দেখলা যে সেটা 1 মিটার প্রসারিত হলো সাপোজ, তাহলে এক্স এর মান হলো 1 মিটার আর এফ এর মান হলো 9.8 নিউটন। তো কে ইকুয়াল টু আমরা জানি F/x, তাহলে সেখান থেকে আমরা দেখতে পারবো এফ এর মান হচ্ছে 9.8 ডিভাইড বাই এক্স এর মান 1, তার মানে কে এর মান হবে 9.8 নিউটন পার মিটার। কিন্তু জাস্ট তুমি যদি একটা ভর দিয়ে করো তাহলে তুমি যে মানটা পাবা এটা দেখবা যে 20-30% একটু ত্রুটি বিচ্যুতি হবে। তো এই ত্রুটি বিচ্যুতিটা কিভাবে তুমি দূর করতে পারো, যে একটু ত্রুটি হবে, এক্সাক্ট মানটা তুমি পাবা না, সেটার জন্য তুমি একটা মান না নিয়ে তুমি অনেকগুলা মান নাও। তো ধরো এটা কেমন, এটা ভর না ঝুলায় তুমি ক্রমবর্ধমান ভর ঝুলাও। ধরো তুমি শুরুতে 10 গ্রাম ভর ঝুলাও, 10 গ্রাম, তাহলে সেই ক্ষেত্রে তোমার যতটুকু প্রসারিত হয় সেই এফ ভার্সেস এই যে 10 গ্রাম ভর ঝুলাইলে ধরো প্রসারিত হয় 1 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে সেই বিন্দুটা। 20 গ্রাম ভর ঝুলাইলে এটা 1.9 সেন্টিমিটার। এরকম অনেকগুলো ভরের কারণে তুমি অনেকগুলো বিন্দু পাবো। এই মোস্ট বিন্দু দিয়ে যায় গমনকারী রেখাটা তুমি যোগ করে ফেলবা। এই রেখা যোগ করে তুমি যদি এই রেখার ঢাল নির্ণয় করো তাহলে এই ঢালটাই তখন হবে স্প্রিং ধ্রুবক। তো আমরা স্প্রিং ধ্রুবক বের করা শিখলাম। আর একটু আগে আমরা যে জিনিসটা দেখছিলাম শেষ মুহূর্তে, সেটা ছিল T = 2π√m ডিভাইডেড বাই k। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি যে আমি যে ভরটা ঝুলাবো, খেয়াল করো এই ভরের মানটা যত বেশি হবে, m যত বেশি হবে দোলনকাল তত কি হবে? বেশি হবে। আর m যত কম হবে দোলনকাল তত কি হবে? কম হবে। কারণ এখানে টি আর এম এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। মানে ব্যাপারটা কিন্তু সহজ। দেখো যে তুমি 1 কেজি ভরে একটা বস্তু ঝুলায় সেটা যেভাবে দুলবে, তোমার মনে করো হচ্ছে আমি যদি 5 কেজি ভরে বস্তু ঝুলাই সেটা আরো অনেক বেশি জোরে দুলবে। মানে দোলনকালটা এম এর মান যত বেশি হবে দোলনকালটা কি হবে? তত বেশি হবে। আর খেয়াল করো টি আর কে কেমন? ব্যস্তানুপাতিক। তাহলে কে যদি বাড়ে সেই ক্ষেত্রে দোলনকালটা কি হবে? কম হবে। তাহলে এই জায়গায় আমাদের একটা সিম্পল হিসাব আছে। তো এই জায়গায় যদি কোনো ক্ষেত্রে আমরা এম আর কে এর মান না জানি, অন্য আরেকটা উপায় কিন্তু স্প্রিং ধ্রুবক বের করা যায়। আমরা এই জায়গায় দেখাইছি m/k = x/g। তাহলে সেই ক্ষেত্রে 2π√x/g এটা ব্যবহার করেও কিন্তু আমরা দোলনকাল বের করতে পারবো। তো অনেক ক্ষেত্রে অনেক বই x এর পরিবর্তে অনেক জায়গায় e ব্যবহার করা আছে। তো তোমরা x ও ব্যবহার করতে পারো, ইও ব্যবহার করতে পারো, যেটাই ব্যবহার করো না কেন এটার পরিচয়টা কি হবে? এটার পরিচয়টা হলো দৈর্ঘ্য না কিন্তু যতটুকু প্রসারিত হলো অথবা যতটুকু সংকুচিত হলো। তাহলে x এর পরিচয়টা হচ্ছে সংকুচিত বা প্রসারিত দৈর্ঘ্য। তাহলে আমরা এই জিনিসটা একটু দেখলাম। এবার খেয়াল করো, তাহলে আমি এই একটা স্প্রিংকে চিন্তা করো যে আমি একটা স্প্রিং এ ভর ঝুলানো আছে। এখন আমি
এটাকে যতটুকু টেনে ছেড়ে দেব, ধরো এটা আমি 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলাম, তাহলে এটা এই দিকে আসবে হলো +2 সেন্টিমিটার, এখানে এসে কিন্তু থেমে যাবে না, সে আবার এইদিকে চলে যাবে। তাহলে এইটা আমরা ধরলাম হলো -2 সেন্টিমিটার, তার মানে এইদিকে 2 এইদিকে 2, এইভাবে তাহলে সেই স্প্রিংটা কি হতে থাকবে, দুলতে থাকবে। এই যে স্প্রিং এর দোলনকালটা, এটা সবসময় মনে রাখবা, এটা কখনো বিস্তারের উপর নির্ভর করে না, কারণ এই দোলনকালের সমীকরণে কোথাও কিন্তু বিস্তার নাই। তার মানে এটা 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে দোলনকাল যা হবে বা পর্যায়কাল যা হবে, আমি যদি 2 সেন্টিমিটার পরিবর্তে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিই, সেক্ষেত্রেও কিন্তু আমরা দোলনকালটা সেম পাবো, পর্যায়কাল সেম পাবো। তার মানে ঘটনা কি ঘটবে, তাহলে 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিলে এটা হালকা এইভাবে এভাবে দুলতে থাকবে। আমি যদি 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দিই, এটা খুব জোরে স্পন্দিত হতে থাকবে। কিন্তু দুইটা ক্ষেত্রেই দোলনকালের মান সেম হবে, পর্যায়কালের মান সমান হবে। তাহলে এই পর্যায়বৃত্ত গতির সমীকরণে আমরা যদি বৈশিষ্ট্যের কথা চিন্তা করতে পারি, 1 নম্বর যেটা বলতে হবে যে দোলনকাল বিস্তারের উপর নির্ভর করে না। 2 সেন্টিমিটার জন্য আমরা দোলনকাল যা পাবো, 5 সেন্টিমিটারের জন্য দোলনকাল কি পাবো, তাই পাবো। আরেকটা যদি বলতে হয় যে হচ্ছে, আমরা শুরুতেই দেখছিলাম যে এক্স যেদিকে বল তার বিপরীত দিকে, তার বল আর সরণ সমানুপাতিক, ঠিক আছে, কিন্তু বিপরীতমুখী। তো এবার আমরা বেশ কিছু অঙ্ক করব। দেখো, ধরো এই স্প্রিংটা এ স্প্রিং এ 0.2 কেজি ভর ঝুলানো হয়, সেটি 10 সেন্টিমিটার প্রসারিত হয়। পরে স্প্রিংকে 0.05 মিটার টেনে ছেড়ে দেওয়া হবে। তো এটা আমার একটা ডাটা দেয়া আছে, তো এই ডাটা থেকে আমাকে বেশ কিছু প্রবলেম সলভ করতে হবে। তো 1 নম্বর যে প্রবলেমটা সলভ করতে বলছে সেটা হচ্ছে বিস্তার কত, 2 নম্বর স্প্রিং ধ্রুবক, 3 নম্বরে আমি যদি বলি ওমেগা ইকুয়াল টু হোয়াট, 4 নম্বর যদি বলি সর্বোচ্চ গতিশক্তি, স্প্রিং এর সর্বোচ্চ গতিশক্তি, 5 নম্বরে যদি বলি দোলনকাল ইকুয়াল টু হোয়াট, 6 নম্বরে যদি বলি এখানে কম্পাঙ্ক ইকুয়াল টু হোয়াট, 7 নম্বরে হচ্ছে যে কোনো মুহূর্তের মোট শক্তি, তো এগুলা আগে আমরা বের করি। দেখো, তার স্প্রিং ধ্রুবক আমি শুরুতে কি করছিলাম, সেখানে 0.2 কেজি ভর ঝুলাইছিলাম, তার মানে এই এম এর মানটা এখানে আমাদের হচ্ছে 0.2, শুরুতে আমাদের স্প্রিং এটা, তাহলে এটা 0.2 কেজি ভর ঝুলানো হয়, তাহলে এখানে এক্স এর পরিমাণ কতটুকু বাড়ছে, এক্স বাড়ছে হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এই যতটুকু বাড়লো, এই বাড়ার পরিমাণটা কত, 10। তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু লিখতেই পারি যে ওজন হলো নিচের দিকে mg, আর প্রত্যয়ী বল Fx উপরের দিকে। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি 2 নম্বরের জন্য ওজন mg ইকুয়াল টু Fs, আর mg Fs সমান আমরা জানি হচ্ছে kx, তো k ইনটু x এর মান দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার, তো 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, আর m এর মান এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 0.2 কেজি, g এর মান 9.8, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে k এর মান বের হয়ে আসবে, খেয়াল করো আমি যদি ক্যালকুলেশন করি তাহলে k এর মান বের হয়ে আসবে, এটা হলো 1.96,
1.96 বাই 0.1 ক্যালকুলেশন করলে 19.6 নিউটন পার মিটার। তো আমরা স্প্রিং ধ্রুবক পেয়ে গেলাম বা বল ধ্রুবক পেয়ে গেলাম। তো বল ধ্রুবক পেয়ে গেলে আমরা পরেরটা কিন্তু সহজে বের করতে পারি। একটা জিনিস মনে রাখবা এই ক্ষেত্রে, যে আমি এই জায়গায় এই স্প্রিংকে যতটুকু টেনে ছেড়ে দেব সেটাই কিন্তু বিস্তার। আমি যদি 2 সেন্টিমিটার টেনে ছেড়ে দিই তাহলে সে এইদিকে 2 সেন্টিমিটার আসবে, এইদিকে 2 সেন্টিমিটার আসবে। তার মানে আমি যতটুকু টেনে ছেড়ে দেব সেটাই আমাদের কি বিস্তার। তাহলে বিস্তারের মান হবে আমাদের, আমি টেনে ছেড়ে দিছি কতটুকু 0.05 মিটার, তাহলে বিস্তার হবে 0.05 মিটার। তো সবসময় মনে রাখবা যতটুকু টেনে ছেড়ে দিবা সেটাই হবে বিস্তার। তো ওমেগা, তো ওমেগা সমান আমরা শিখছি ওমেগা ইকুয়াল টু √k ডিভাইডেড বাই m। মজার ব্যাপার, তুমি কে এর মান জানো, এম এর মান জানো। কে আমরা একটু আগে বের করছি 19.6, এম এর মান দেওয়া আছে হচ্ছে 0.2, তাহলে তুমি ওমেগার মান বের করতে পারতেছ। তো যখন তুমি ওমেগার মান বের করতে পারবা তো টি এর মান তো তুমি সহজে বের করতে পারো। টি ইকুয়াল টু আমরা জানি 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, এই সূত্রে অ্যাপ্লাই করতে পারো। অথবা আমরা জানি টি ইকুয়াল টু টুয়াইস পাই √m ডিভাইডেড বাই k, তাহলে এই সূত্র দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে 2 পাই √m এর মান হচ্ছে 0.2 কেজি আর এটার মান হচ্ছে 19.6। তাহলে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের দোলনকাল পেয়ে যাব। আর দোলনকাল পেয়ে গেলে f ইকুয়াল টু 1/t অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের যদি বের করতে বলে হলো সর্বোচ্চ বেগ কত, খেয়াল করো আমরা আরো বেশ কিছু প্রবলেম সলভ করব। যদি বলে সর্বোচ্চ বেগ, এখন সর্বোচ্চ বেগ কত, এই সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম, এটা সমান আমাদের কি ওমেগা এ। খেয়াল করো ওমেগার মান আমরা বের করছিলাম আর এর মান যতটুকু টেনে ছেড়ে দেওয়া হবে 0.05 মিটার, 0.05 মিটার। তো যে কোনো মুহূর্তের মোট শক্তি আমরা এর আগে দেখছি, যে কোনো মুহূর্তের মোট শক্তি হলো হাফ কে এ স্কয়ার, এটা আমরা আগেই পড়ছি। তো অনুরূপভাবে মোট শক্তি পাইছি। সর্বোচ্চ গতি শক্তিও কিন্তু হাফ কে এ স্কয়ার, এটাও আমাদের আগের পড়া। যদি তোমাকে বের করতে বলতো 8, 9, তোমাকে বললো যে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার না, ধরো 3 সেন্টিমিটার সরণে বিভব শক্তি, এটা যদি তোমাকে বের করতে বলে, তো তুমি খেয়াল করো 3 সেন্টিমিটার সরণে বিভব শক্তি মানে কি, আমরা যে কোনো মুহূর্তের বিভব শক্তি বের করার সমীকরণটা আমরা এর আগেই শিখছিলাম। যে কোনো মুহূর্তের বিভব শক্তি ছিল হাফ কে এক্স স্কয়ার, তাহলে হাফ কে এর মান 19.6 আর এটা যেহেতু 3 সেন্টিমিটার তাহলে 3 ডিভাইড বাই 100 হোল স্কয়ার। তাহলে এভাবে কিন্তু আমরা যে কোনো ধরনের অঙ্ক আমরা করতে পারব। তো এই জিনিসগুলো বুঝে গেলাম। তো এবার আমরা স্প্রিং এর সমবায় দিয়ে দুই একটা প্রবলেম সলভ করি, দেখি সেগুলো আমরা পারি কিনা। খেয়াল করো যে আমাদের ক্ষেত্র 3 এর মতো দুটো স্প্রিং আছে, দুটো স্প্রিং। এইটারও স্প্রিং ধ্রুবক হচ্ছে ধরো হলো 0.2, এটার স্প্রিং ধ্রুবক 10 নিউটন পার মিটার আর এটার স্প্রিং ধ্রুবক 5 নিউটন পার মিটার। তো এই দুটো স্প্রিং ধ্রুবককে আমি একটা 10 কেজি ভরের বস্তু ঝুলাইছি, 10 কেজি। তাহলে এই ক্ষেত্রে দোলনকাল কত হবে আমরা একটু বের করব। তো আমরা দোলনকালের বেসিক সমীকরণটা হচ্ছে t ইকুয়াল টু 2 পাই √m ডিভাইডেড বাই k। তো 2 পাই ঠিক আছে, m তো এখানে আমাদের 10 কেজি আর k তো হচ্ছে দুটো স্প্রিং যারা প্যারালাল কানেকশনে আছে। তো প্যারালাল কানেকশনে থাকা এখানে কিন্তু প্রসারিত করতে বেশি বল লাগবে, আর বেশি বল লাগা মানে কি আমার এখানে বল ধ্রুবক কি হয়ে যাবে, বেড়ে যাবে। আর আমরা এটা এর আগে দেখছি, সেই ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবক হবে স্প্রিং ধ্রুবক দ্বয়ের যোগফল। তাহলে k এর মান আমাদের এখানে হবে k1 + k2, তাহলে 2 পাই
√10 k1 এর মান হচ্ছে একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 10। তো এটা যদি 3 নম্বর কেস না হয়ে এই 4 নম্বর কেসের মতো হইতো, তো 4 নম্বর কেস কেমন, যে ধরো এটার স্প্রিং ধ্রুবক 10 আর এটার স্প্রিং ধ্রুবক 5, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা কেমন হতো, সেই ক্ষেত্রে দোলনকাল হইতো 2π√m/k, আর তখন k এর মান হইতো √m। আমরা জানি এই ক্ষেত্রে বলের পরিমাণ লাগবে কম, মানে স্প্রিং ধ্রুবক কমে যাবে, সেটা হবে 1/k1 প্লাস 1/k2, তারপরে হোল ইনভার্স হবে, এটা তোমরা পাবে। এটা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে ব্যাপারটা হবে এরকম, 2π√m উপরে হবে k1 k2 আর নিচে আসবে k1 প্লাস k2। তোমরা ক্যালকুলেশন করে দেখিও। তো সিম্পল, তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা সবই বুঝতে পারছো। কোনো প্রবলেম থাকলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। ধন্যবাদ সবাইকে।